আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। রমজান স্পেশাল সবচেয়ে সহজ এবং দুর্দান্ত স্বাদের একটা পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখতে দেখতে কিন্তু রমজান চলে এসেছে, আর সারাদিনের রোজার যে একটা ক্লান্তি অনুভব হয়, যদি ইফতারের প্লেটে এরকম একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে, কিভাবে করে এই দুর্দান্ত স্বাদের ক্যারামেল পুডিংটি আমি তৈরি করলাম। প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে দেখতে পাচ্ছেন হালকা হালকা যখন একটু ব্রাউন হয়ে এসেছে তখন আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দেব। তো অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, আর ক্যারামেলটা চেষ্টা করবেন মোটা তলানিযুক্ত পাতিলে তৈরি করার জন্য। যেহেতু আমি এরকম একটা পাতিল নিয়েছি, এর তলাটা কিন্তু খুবই পাতলা হয়, এর জন্য ক্যারামেলটা অনবরত নাড়তে থাকতে হবে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। তো দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো নামানোর পর যে বাটিতে আমি পুডিংটা সেট করব, ঠিক সেই বাটিতেই কিন্তু ক্যারামেলটা ঢেলে আমি সেট করে নিব। যত দ্রুত সম্ভব এই কাজটি করে নিতে হবে, কারণ একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর ঘুরিয়ে কায়দা করা যাবে না। তো এর জন্য যত দ্রুত সম্ভব নামানোর সাথে সাথেই পুডিংয়ের বাটিতে ক্যারামেলটা সেট করে নিতে হবে। তো এটাকে এবার এক সাইডে রেখে দেব। এবার পুডিংয়ের যে মিক্সারটা ওইটা আমি তৈরি করে নেব। প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর বলের মাঝে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখতে হবে, কম হলেও 40 থেকে 45 মিনিট আগে নামিয়ে রাখার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা একমাত্র লবণটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি ডিমের গন্ধটা কেটে যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স। আর এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এলাচের ভিতরের যে কালো গোল যে বিচিটা থাকে ওইটা গুঁড়ো করেও দিতে পারবেন। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন চিনিটা আমার গলে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে অল্প কিছু পরিমাণ কম করে দিয়ে দিচ্ছি দুধ। এখানে সামান্য পরিমাণ দুধ আমি রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে সম্পূর্ণটাও দিতে পারেন। তার কারণ আমি যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিটা একটু ছোট প্রকৃতির, তার জন্য। তো খুব ভালো করে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধটা ডিমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার একটা ছাঁকনি নিয়ে নেব, আর যে পুডিংয়ের বাটিটা তো তার উপরে ছাঁকনিটা দিয়ে আমি মিক্সারটাকে একটু ছেঁকে নেব, যাতে করে পুডিংয়ের ভিতরে কোনো প্রকার লাঞ্চ না থাকে। আপনারা চাইলে কিন্তু 2বার সেঁকে নিতে পারেন। আমি যেহেতু একদম ছোট ছোট ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি, তাই একবারেই কিন্তু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে। তারপর এখানে আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টিস্যুটা দেওয়ার কারণ যাতে বাটিটা নড়াচড়া না করে। তারপর এখানে বাটিটা বসিয়ে দিচ্ছি। আর পানিটা কতটা দেবেন, এটা যে বাটি বা যেটাতে করে পুডিংটা বসান না কেন তার 3/1 ভাগ যেন পানিতে ডোবা থাকে এবং 2 ভাগ যেন উপরে থাকে, এরকম। তারপর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো চুলার একদম লো আঁচে রেখে আমি রান্না করে নেব। হাই হিটে দিয়ে কিন্তু রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংয়ের ভেতরটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে এবং পারফেক্টলি পুডিং কিন্তু তৈরি হবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। আর এই যে দেখতেই পাচ্ছেন 25 মিনিট পর আমি ফিরে এসেছি, আর পুডিংটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু হয়ে গিয়েছিল। একটা কাঠি দিয়ে আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমি যেহেতু অসংখ্যবার তৈরি করেছি এর জন্য আমি আর চেক করি নাই, দেখেই বোঝা যাচ্ছে যে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টা রেখেও সার্ভ করতে পারেন, অথবা ডিপ ফ্রিজে রেখে কিন্তু আধা ঘন্টার ভিতরে আপনারা সার্ভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পুডিংটা কিন্তু ঠান্ডা অবস্থায় খেতেই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ওভারনাইট রাখার পরে আমি ফিরে এসেছি পরদিন সকালে। আর এবার আমি আপনাদের পুডিংটা মোল্ড আউট করে দেখিয়ে দেব কেমন হয়েছে। এতটা পারফেক্ট হয় তা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। আমার রেসিপিটি যারা প্রথম হতে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, এবং এইভাবে করেই কিন্তু বানাতে পারবেন। অবশ্যই কেমন হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ধারটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা প্লেট দিয়ে দিয়েছি বাটির উপরে। আলতো হাতে কিন্তু উপর করে দিতে হবে, এই কাজটা করার সময় তাড়াহুড়া করা যাবে না। তো
দেখতেই পাচ্ছেন বাটিটা এরকম সামান্য একটু চাপ দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এরকম আলতো হাতে বাটিটাকে তুলে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এই পর্যায়ে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকে। তো মাশাআল্লাহ করে দেখতেই পাচ্ছেন পুডিংটার কালারটা কতটা লোভনীয় এসেছে এবং দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। দেখতে যতটা না সুন্দর তার থেকে কিন্তু খেতে আরও বেশি মজার হয়েছিল। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে কখনো বাসায় পুডিং তৈরি করেন না, এই রমজানে কিন্তু ইফতারের প্লেটে এরকম একটা পুডিং রাখার চেষ্টা করবেন, যেরকম খেতে মনটা ঠান্ডা হয়ে যাবে, সারাদিনের ক্লান্তিটাও অনেকটাই দূর হয়ে যাবে। তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব ভেতরটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এরকম একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখিয়ে দেবো পুডিংয়ের যে কাছের লুকটা, ভিতরের লুকটা কেমন হয়েছিল। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, অথবা ইফতারি স্পেশাল কোনো রেসিপি চান কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডির নামও নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউস। অবশ্যই চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।